ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি এবছরে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য জেনকিন স্কুলের প্রশ্ন সমাধান করছি। এর আগের অঙ্কগুলো আগের ভিডিওতে দেওয়া আছে, যারা যারা দেখেনি তারা অবশ্যই দেখে নেবে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী অঙ্কগুলো সবার আগে পাওয়ার জন্য। আর যারা যারা ইতিপূর্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলটিকে অবশ্যই শেয়ার ও লাইক করে রাখবে। যারা যারা লাইক ও শেয়ার করেছে তাদেরকে ধন্যবাদ। একের দাগের ৭,৬৫০ টাকা ABC এর মধ্যে সমান ভাগে ভাগ করা হলো যেন A এর হাফ অংশ B এর অংশের 1/5 C এর 1/3 অংশ সমান হয়। তাহলে C এর টাকার পরিমাণটা কত বের করতে বলছে। কত টাকা ভাগ হয়? ৭,৬৫০ টাকা। তো তাহলে আমি এখানে অঙ্কটা এইভাবে করছি। A এর হাফ অংশ সমান সমান B এর 1/5 অংশ সমান সমান C এর কত 1/3 অংশ। এবার এই যে এইগুলো হচ্ছে সমান সমান হচ্ছে যেগুলো একটা দুইটা অর্থাৎ A এর টাকা B এর টাকা C এর টাকা এদের হচ্ছে গিয়ে সমান সমান আকারে আছে। এবার তাহলে এখানে আমি হচ্ছে কি ধরে নিলাম, A এর হচ্ছে হাফ অংশ B এর হচ্ছে 1/5 অংশ আর C এর 1/3 অংশ সমান আছে। তাহলে আমরা কে ধরে নিলাম, যখনই কে ধরবো তখন কী হবে, অঙ্কটা করতে সুবিধা হবে। তাহলে A গুণন 1 A/2 B গুণন 1 B/5 C গুণন 1 C বাই হচ্ছে কত 3। এবার এখান থেকে অর্থাৎ A/2 সমান সমান কত কে, এখান থেকে একবার লেখা যায়। সুতরাং যেহেতু MCQ সেজন্য হচ্ছে একটু তাড়াতাড়ি করছি। এবার এখানে A সমান সমান কী হবে 2K আর হচ্ছে B সমান সমান 5K C সমান সমান 3K হলো। এবার এদের মধ্যে অনুবাদ করব A B C A/B/C কত হবে 2K 5K 3K। এখানে কে চলে গেলে কত থাকবে 2:5:3। তো তাহলে এখানে অনুপাতটা কত পেলাম আমরা 2:3:5 2:5:3। এবার বলছে C এর টাকার পরিমাণ। তাহলে C এর টাকার পরিমাণ হচ্ছে ৭,৬৫০-এর মধ্যে C এর টাকার। তো C এর টাকার আনুপাতিক ভাগ হওয়ার কত, এখানে হচ্ছে 2 আর 5 যোগ করলে 7 7 3 10 অর্থাৎ 10 উপরে হচ্ছে 3, এটা হচ্ছে C এর। তাহলে 3/10 গুণন হচ্ছে ৭,৬৫০ টাকা। তাহলে হচ্ছে 0 0 কাটলাম। তাহলে এখানে 3 দিয়ে 765কে গুণ করতে হবে। 3 গুণন 5 3 হচ্ছে 15 5 হাতে 1 3 গুণন 6 3 18 আর হাতে 1 9 3 গুণন 7 3 21 আর হচ্ছে 1 22 অর্থাৎ 2295 টাকা। অপশন নম্বর C। তাহলে C এর দাগের উত্তরটা লিখে দেবে। এবার √3 ও 3√5 এর সমতুল্য করণীগুলো হলো কি। এবার আমি এখানে 1 2 করে চেক করব। এখানে প্রথম অপশনটা এতে যেটা আছে সেটা হলো √3, 3√5। তাহলে হচ্ছে √3কে আমি কি এখানে 3 প্রথম অপশনটা কি আছে, প্রথম অপশনটা হচ্ছে যে 3√9 3√25। তো তাহলে হচ্ছে √9কে আমি কি লিখবো, √9কে হচ্ছে √9 মানে কত, মানে √9 মানে এই যে আমি এখানে লিখছি √9 সমান কত 3×3, রুটের ভিতরে 3×3। এবার রুটের ভিতরে একই সংখ্যা দুইটা মানে একটা বেরোবে। তাহলে হচ্ছে এখানে √9 মানে কত 3, √9 মানে 3। তাহলে এখানে 3 আর √9 মানে 3 গুণন 3 কত 9। এখানে হচ্ছে √25 মানে কত 5। তাহলে 5 গুণন 3 3 হচ্ছে 15। তাহলে এখানে কত হলো 3 হচ্ছে 15 হলো আর একটা 9 হলো। কিন্তু এর অপশনটা কিন্তু এরকম নেই। এর অপশনটা অর্থাৎ হচ্ছে আমরা এটা ভাঙালাম, এখান থেকে কত পেলাম হচ্ছে 9 কত 15। তাহলে হচ্ছে 9,15 হচ্ছে 3 আর √3 আর 3√5 হচ্ছে সমূলীয় করণীয় 9। তাহলে এটা হচ্ছে না, তাহলে এটা হচ্ছে না নাম্বার মানে বি নাম্বারটা। বি নাম্বারটা দেখি কত আছে, অপশনটা এটা হয় নাকি দেখি। বি নাম্বারটা হচ্ছে
রুট হচ্ছে 27 6 রুট 27, 6 রুট 25। এখন 27-এর হচ্ছে আমরা যদি ভাঙাই তাহলে কি আসবে, 3 গুণন 3 গুণন 3, অর্থাৎ 3টা 3 গুণ করলে 27 হয়। আর এখানে হচ্ছে রুট 25 মানে হচ্ছে কত 5, তাহলে 5 এই যে এটার জন্য 5, আর হচ্ছে 6 পাবে, এই 6টা এখানে 5 6 30, তাহলে আর এখানে কত হলো, 2টা 3-এর বদলে একটা 3 বেরোয়েছে, এবং 6 6 গুণ 3 6 18, তাহলে একটা 3 থাকলো, তাহলে এখানে কত হলো রুট 18, 18 রুট 3, আর এখানে 30। এই যে এখানে যেহেতু রুট নাই তো তাহলে এটা উত্তর হচ্ছে না। এবার এর পরের অপশনটা 4 রুট 27, হচ্ছে 4 রুট 25। এখানে রুট 27 ওই যে আগের মতোই এখানে করা আছে, কত হলো 27 মানে 3 রুট 3 গুণন হচ্ছে কত এই 4। তাহলে এবার হচ্ছে রুট 25 মানে 5, তাহলে হচ্ছে 5 গুণন 4, 4 5 20, তাহলে এটা হচ্ছে না। তাহলে এরকম নেই, এখানে করণীয় যুক্ত নেই টার্ম, তো তাহলে এটা হচ্ছে না। তাহলে হচ্ছে এখানে অপশনটা কী হবে, তাহলে কোনোটিই নয়, হচ্ছে নাম্বার ডি ABCD। 3 নম্বর ABCD বৃত্তস্থ চতুর্ভুজের ডিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করা হলো, CF এবং CF সমান্তরাল AB, এবং ADC সমান 95 ডিগ্রি হলে পরে ECF 20 ডিগ্রি হলে পরে BAD এর মান বের করতে বলছে। একটা বৃত্তস্থ চতুর্ভুজ হচ্ছে এরকম একটা চতুর্ভুজ নিলাম, হচ্ছে এই যে ABCD, এই যে এটা ABCD, এদিকে ঘুরছে ABCD। এবার এখানে ABCD চতুর্ভুজের হচ্ছে এই যে হচ্ছে ডিসি বাহুটাকে এদিকে হচ্ছে কী করা হয়েছে, এমন করে বাড়ানো হয়েছে, এই যে ডিসি বাহুকে এমন করে বাড়ানো হলো, ই পর্যন্ত বাড়ানো হলো, এই যে ডিসিকে এদিকে ই পর্যন্ত বাড়ানো হলো, এই যে ই পর্যন্ত গেল, এর নাম দিল ই। তারপরে আবার বলছে CF, এই যে এই CFটা কার সঙ্গে সমান্তরাল, এখানে CFটা হচ্ছে ABর সঙ্গে সমান্তরাল, আর হচ্ছে এখানে কি হচ্ছে তাহলে ABর সঙ্গে সমান্তরাল BCটা কি হচ্ছে এটা ভেদক হচ্ছে। তাহলে আবার এখানে যে কোনটা দেওয়া আছে, এই যে এখানে ECF এই কোণটা কত 20 ডিগ্রি। তাহলে এখানে বলা আছে ADC, এই যে ADC এই কোণটা 95 ডিগ্রি, তাহলে এটা যদি 95 ডিগ্রি হয়, আর কি বলছে ECF এটা বলছে 20 ডিগ্রি, তাহলে হচ্ছে এই যে এবার ADC এই কোণটা 95 ডিগ্রি হলে পরে এই কোণটা 85 ডিগ্রি হবে। কেন? কারণ হচ্ছে বিতে আর ডিতে আর বিতে যে কোণ দুটা উৎপন্ন হয়েছে, তো সেখানে হচ্ছে এই দুটো কোণের সমষ্টি কত হবে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রির থেকে 95 বাদ দিলে কত 85 ডিগ্রি। তাহলে আমরা কি পাইলাম, এই যে কোণটা হচ্ছে বিতে যে কোণটা উৎপন্ন হয়েছে BAC এই কোণটা 85 ডিগ্রি, এটা থাকলো। আচ্ছা, এবার এটা যদি 85 ডিগ্রি হয়, এখানে AB আর হচ্ছে CE এটা হচ্ছে সমান্তরাল, এটা যদি সমান্তরাল হয়, আর এই যে BCটা যদি কি ভেদক হয়, তাহলে সমান্তরালের এরকম আর কি, যদি এরকম দুটো রেখা যদি আমি আবার আঁকছি, এরকম দুটি রেখা যদি সমান্তরাল হয়, তাহলে এখানে এটা যদি ভেদক হয়, তাহলে এখানে যে কোণ উৎপন্ন হবে এখানে একই কোণ উৎপন্ন হবে। তাহলে এখানে 85 হলে পরে এখানে এইটুকা কত 85 হবে, এই যেটুকা এখানে 85 ডিগ্রি সব লেখা আছে আর কি। তো তাহলে এটা যদি 85 ডিগ্রি হয়, তাহলে এই যে এই কোণটা আর এই কোণটা মিলে কত হলো 85 আর হচ্ছে 20 105 ডিগ্রি হলো। যখনই হচ্ছে এই কোণটা হচ্ছে কোণটা এই দুটো মিলে যখন হচ্ছে 105 ডিগ্রি হবে, তাহলে ভেতরের এই কোণটা কত হবে, তাহলে এই কোণটা তাহলে কী হবে 180 থেকে হচ্ছে 105 বাদ দিতে হবে, তাহলে কত হবে 75 ডিগ্রি হবে। তো তাহলে এটা যখন 75 ডিগ্রি হবে, উল্টার দিকে এই কোণটা 75 ডিগ্রি হবে। তাহলে এখানে লেখা আছে, এটা লিখে নেবে। তাহলে হচ্ছে BCE সমান সমান হচ্ছে এই যে এখানে BCE এই কোণটা, তাহলে এই যে এই কোণটা ECF এই কোণটা, আর হচ্ছে BCEF এই কোণটা আর এই কোণটা মিলে হচ্ছে কত হলো
105 ডিগ্রি হলো। তাহলে 105 ডিগ্রি হলে পরে তাহলে এই কোণটা কত হবে এখানে, অর্থাৎ এই যে ডি এইটা কিন্তু একটা সরল কোণ, তাহলে হচ্ছে এক সরল কোণ থেকে 75 ডিগ্রিটা বাদ দিতে হবে। বাস হয়ে গেলো। তাহলে যখনই 105 ডিগ্রিটা বাদ দিব আর কি, তাহলে এখানে কত হবে 75 ডিগ্রি, এবং এইটা 75 ডিগ্রি হলে এটাও কত হবে, এটা হবে 105 ডিগ্রি। কারণটা হচ্ছে বৃত্তচাপ চতুর্ভুজের বিপরীত কোণ দুটো মিলে কত হয় 180 ডিগ্রি, সেটা মনে রাখতে লাগবে। এবার নম্বর 4, দুটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 2√6 হয়, উহাদের পাশাপাশি রাখা হয় যে, তাহলে কী হবে, সমকোণী চৌবলটি যে তৈরি হবে তার হচ্ছে কোণের দৈর্ঘ্য কত হবে। এখানে দুটো সমকোণী চৌবল আমি মোটামুটিভাবে আঁকলাম, এই একটা যদি হয় তাহলে কি হচ্ছে ওদের বাহু দৈর্ঘ্য কত 2√6, অর্থাৎ এটা 2√6, এটা 2√6, সব দিকে 2√6ই আছে। 2√6, এটা 2√6, এটা 2√6, এটা 2√6, বাস হলো। তো তাহলে এখানে দৈর্ঘ্য কত হচ্ছে, তাহলে এই যে সমকোণী চৌবল তৈরি হলো এরকম সমকোণী চৌবল, এই সমকোণী চৌবল দৈর্ঘ্য কত হলো, দৈর্ঘ্য হবে 4√6, কারণ 2√6 আর হচ্ছে যোগ 2√6 কত হবে, 2 2 4, 4√6 হবে। তাহলে একবার লিখেছি এটার দৈর্ঘ্য এটা হবে, তাহলে কত 4√6, মানে প্রস্থ কী হবে, প্রস্থ এটাই হবে 2√6ই হবে, আর উচ্চতাও একই হবে 2√6। তাহলে একটি আয়তঘনের যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া থাকে, সেখান থেকে ক্ষেত্র কোণের দৈর্ঘ্য কী হয়, এই যে অর্থাৎ এই যেটা এখান থেকে এটুকু যে এটা আর কি দূরত্ব, তো সেটাই হচ্ছে কি কোণের দৈর্ঘ্য। তাহলে সেই কোণের দৈর্ঘ্যটার সূত্র কি, √, কী হয়, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতার স্কোয়ার। তাহলে আমি এখানে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 4√6 তার স্কোয়ার, আর হচ্ছে মানে প্রস্থ কত, প্রস্থ হচ্ছে 2√6 তার স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে আর হচ্ছে উচ্চতা কত, উচ্চতা 2√6 তার হোল স্কোয়ার। তাহলে 2√6 তার হোল স্কোয়ার, আমি এটা আবার একটু লিখছি আর কি, ভালো করে লিখছি, তাহলে তোমাদের সুবিধা হবে। এই লাইনটা বিশেষ করে একটু কাটাকাটি হয়েছে, কোণের দৈর্ঘ্য সমান √, 4√6 তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2√6 তার হোল স্কোয়ার, তারপরে হচ্ছে প্লাস হচ্ছে 2√6 তার হোল স্কোয়ার, বাস এটা এগুলো। 4√6 মানে কত, 4 4 16, আর √6-এর কত হবে, 6 হবে, 16 গুণন 6, আমি এখানে 16 গুণন 6 লিখলাম, যোগ হচ্ছে 2 স্কোয়ার মানে কত 4, আর হচ্ছে √6 স্কোয়ার করলে কত 6 হবে, প্লাস হচ্ছে 2 স্কোয়ার মানে 4, √6 স্কোয়ার করলে পরে 6 হবে। তাহলে এখানে কত হচ্ছে 6 16 কত, 6 16 96, যোগ এখানে 4 6 24, এখানে আরেকটা 24, তাহলে এখানে কত আসছে 144 হবে, যোগ করে দেখবে 140, তাহলে এখানে কত 12, তাহলে হচ্ছে কোণের দৈর্ঘ্য কত হলো 12 সেমি। তাহলে কোণের দৈর্ঘ্য 12 সেমি, অপশন নাম্বার ডি হবে উত্তর, সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি, এটা একটু লিখে নেবে। এবার এরপরে আছে sin⁻6 আলফা মানে প্লাস হচ্ছে cos⁻6 আলফা প্লাস 3 sin² আলফা cos² আলফা এর মান কত হবে। এই অঙ্কটা আমি এর আগে অনেকবার করেছি, তোমরা একটু দেখে নাও। sin⁻6 আলফা প্লাস cos⁻6 আলফা প্লাস 3 sin² আলফা cos² আলফা, এই যে sin6কে আমি কি লিখছি, এখানে স্কোয়ার ভিতরে লিখছি 2, উপরে লিখছি ভার্টিক্যাল বাইরে লিখছি 3, তাহলে কী হচ্ছে sin² 2 গুণন 3 মানে 6 আলফা, ঠিক একইভাবে এটাও লিখেছি, আর এখানে 3 sin² আলফা cos² আলফা লিখেছি, আর এখানে কি লিখছি, এখানে হচ্ছে এই যে এখানে কিন্তু এই পার্টটা কিন্তু ছিল না এখানে, কিন্তু তাও লিখেছি এখানে ইন্টু একটা 1 দিয়ে, একটা হচ্ছে আমরা জানি sin² আলফা প্লাস cos² আলফা সমান সমান 1, তাহলে আমি এটা লিখলাম। এবার এই যে এই তিনটা মিলে একটা সূত্র আছে, a³ প্লাস b³ প্লাস 3ab, দেখো তো সূত্র মনে পড়ে নাকি,
এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা হচ্ছে এ প্লাস বি তার হোল কিউবের সূত্র, এ প্লাস বি তার হোল কিউবের সূত্র, এটা মনে পড়ে নাকি একটু দেখবে। তাহলে এখানে কী আসবে, এ হচ্ছে কত সাইন স্কোয়ার আলফা আর হচ্ছে বি কত কস স্কোয়ার আলফা, তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা তার কিউব, তাহলে এখানে এই যে এটা মিলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটা মিলে 1, তাহলে 1 কিউব মানে 1। এবার এরপরের অঙ্কটা নম্বর 6, মানে প্রথম 10টি অযুগ্ম সংখ্যার স্বাভাবিক সংখ্যার গড় বলছে এ, তাহলে মধ্যমা এম হলে এম এর এদের মধ্যে সম্পর্কটা বের করতে বলছে। আমরা প্রথম অযুগ্ম সংখ্যার আগে গড়টা বের করবো, তাহলে অযুগ্ম সংখ্যা হলে কী কী আগে লিখি, 1 3 5 7 হচ্ছে 9 11 13 15 17 আর হচ্ছে 19, এদের মধ্যে যোগ, এই যোগ সবগুলো যোগ করবো, যোগ করে দেখবে 100 হবে, 100 বাই হচ্ছে 10, তাহলে এখানে কত আসলো, এর মান কত আসলো 10 থাকলো। এবার হচ্ছে মধ্যমা, এই সংখ্যাগুলির মধ্যমা বের করতে বলছি, যে এই সংখ্যাগুলি, তাহলে এই মধ্যমা বের করতে গেলে আবার যোগ করতে হবে সবগুলো সিরিয়ালি, তাহলে সবগুলো যোগ করলাম, যোগ করে এবার মধ্যমা কেমন বের করতে হয়, এই প্রথমটা শেষটা কাটলাম, তারপরেরটা এটা কাটলাম, তারপরেরটা একটা একটা কাটলাম, শেষ থেকে এটা কাটলাম, তো এখানে কটা রইল, সংখ্যা দুটো রইল, এই হচ্ছে 9 আর হচ্ছে 11, তাহলে 9 + 11 বাই 2, 9 আর হচ্ছে 11 কত হয় 20/2, তাহলে এখানে কাটাকাটি করলে 10 × 20, তাহলে কত হলো 10, তাহলে অপশন নাম্বার, আচ্ছা এখানে এম এর মান কত আসলো 10 আর হচ্ছে এ এর মান পাইছিলাম 10, তাহলে সেক্ষেত্রে কী হবে, এ সমান সমান এম, তাহলে উত্তর নম্বর কত, উত্তর নম্বর ডি। এবার শূন্যস্থান 3x² - 10x + m + 1 = 0 সমীকরণের বীজ দেওয়া, একটি বীজ অপরটি অনন্যক। এবার অনন্যক হলে পরে আমরা জানি একটা বীজ যদি আলফা হয়, একটু লিখছি, একটা বীজ যদি আলফা হয় তাহলে অপরটা কী হবে 1/α, তাহলে এখানে এই সমীকরণের বীজ দেওয়ার কী করতে বলছে, যদি ই হয় আর কি, একটা বীজ অপরটি অনন্যক হলে পরে এম এর মান বের করতে বলছে, তো তাহলে আমরা কী লিখবো, একটি আলফা হলে একটি বীজ, এখানে একটি বীজ আলফা হলে অপরটি 1/α, তাহলে এখানে আলফার সঙ্গে 1/α গুণ করলাম, অর্থাৎ এই যে বীজের গুণ ফল করলে পরে c/a, c কত এখানে m + 1 বাই হচ্ছে এ কত 3, তাহলে m + 1 c/a, m + 1/3, এবার এখানে আলফা আলফা কাটলে পরে কত হলো 1 হলো। এবার এখানে m + 1 এর সঙ্গে 1 এর সঙ্গে এখানে একটা 1, m + 1 এর সঙ্গে 1 দেখুন, m + 1, তো 3 × 1 3, m প্লাস মানে +1টা ওই পাশে গেল, -1 হলো, তাহলে 3 - 1 2, তাহলে উত্তর এম এর মান কত আসলো, এম এর মান আসলো হচ্ছে 2, তাহলে এখানে এম এর মানটা 2 লিখে দেবে। এবার এরপরে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক সুদের হার কী হয়, সমান হবে। এবার সরল ক্ষেত্রে একটু আলাদা আলাদা হয়, তাহলে কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছরে বার্ষিক সুদের হার সমান হবে একটি বৃত্তের কেন্দ্র থেকে বৃহত্তম জায়ের লম্ব দূরত্ব। একটা বৃত্ত আমি আঁকছি, একটা বৃত্ত মনে করা, একটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা, আর এইটার উপর দিয়ে তো যাবে হচ্ছে সর্ববৃহৎ কি জ্যা, তাহলে এই সর্ববৃহৎ জায়ের হচ্ছে এখানে তো লম্ব আঁকানো যাবে না, তাহলে কী হবে, উত্তর হবে 0। একটি বৃত্তচাপ উহার ব্যাসার্ধের সমান দৈর্ঘ্য সমান হলে ওই চাপ বৃত্তের কেন্দ্রে যে কোনো উৎপন্ন করে, সেটা হবে রেডিয়ান গুণ, এটা হচ্ছে মানে রেডিয়ানের সংজ্ঞা পরীক্ষাতে এরকম আসে, যদি পরীক্ষাতে রেডিয়ান কাকে বলে তাহলেও এটা লিখবে, একটু মনে রাখবে। এবার নাম্বার 5 নম্বরটা, n সংখ্যক সংখ্যার গড় x বার, যদি প্রতিটি সংখ্যার সাথে কে যোগ করা হয় তাহলে নতুন সংখ্যাগুলির গড় কত হবে, এটা একটু মনে রাখবে। যদি যততম সংখ্যাই হোক না কেন হচ্ছে n সংখ্যক দ্বিতীয় তৃতীয় যাই হোক না কেন, এখানে যদি গড় থাকে আর
তারপর প্রতিটির সঙ্গে যদি কত যোগ করতে বলে সেটা যদি থাকে তাহলে হচ্ছে নতুন সংখ্যা গড় কত হবে সেটা এই গড়ের সঙ্গে যেটা যোগ করতে হবে সেটা যোগ করে দিলেই বাস হয়ে যাবে, অর্থাৎ এক্স বার প্লাস হচ্ছে কে। এবার একটি চোঙের দৈর্ঘ্য ও ভূমির ব্যাসার্ধের কত আর যদি উহার আয়তন একটি সমান ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন সমান হয় তাহলে এই চারের মধ্যে সম্পর্কটা কি হবে? এখানে এইচ ও আর এর মধ্যে সম্পর্কটা কি হবে সেটা লিখতে পেরেছে। অঙ্কটা মাত্রই করেছি। এখানে এইচ আর আর এর মধ্যে মানে কি হয়েছে সম্পর্ক, তাহলে যেহেতু হচ্ছে গোলকের হচ্ছে আয়তনের সঙ্গে আর হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল কি আছে সমান আছে, তাহলে ইহার একটি আয়তনের সমান বিশিষ্ট গোলকের আয়তনের সমান হয় তাহলে হচ্ছে এইচ এবং আর এর মধ্যে সম্পর্ক কি আমরা জানি হচ্ছে পাই আর স্কোয়ার এইচ সমান সমান 4/3 পাই আর কিউব হয়, তাহলে এখান থেকে হচ্ছে পাই কাটা গেল, আর এখানে এই যে এখানে স্কোয়ার আর স্কোয়ার আর এখানে আর কিউব হচ্ছে এখানে আর লেখা যায়, তাহলে এখানে 4 থাকলো আর 8 থাকলো, আর এই 3টা দিয়ে কী হলো বাদিকে এইচের সঙ্গে গুণ হলো অর্থাৎ 3h, তাহলে ইহাই হচ্ছে নির্ণয় সম্পর্ক হচ্ছে। যদি সেটা অনুপাতে বের করতে বলে তাহলে কি লিখবে 4:3, তাহলে এখানে এই যে এইচ বাই আর এখানে 3টা নিচে আসবে 4-এর নিচে আসবে, তাহলে কি হলো এইচ ইস টু আর হচ্ছে 4:3 আসবে এটা, তাহলে তুমি এখানে লিখে দেবে কত, এটা হচ্ছে অনুপাত না দিয়ে লিখলে হবে, এটা তুমি লিখে দেবে 3h ইস টু 3h সমান সমান কত 4r গেল। এরপরে সত্য মিথ্যা, 3টি ক্রমিক সংখ্যার ধনাত্মক সংখ্যার গুণফল বলছে 27, মধ্য সমানুপাতিটা 9 হলে পরে সেটা কি মধ্য সমানুপাতিতে কত বলেছে 9 হবে, সেটা কি সত্য সম্পর্ক সত্য হবে না মিথ্যা হবে, তাহলে আমাদের অঙ্কটা করতে হবে। তো আমরা জানি যে 3টা সংখ্যা যদি থাকে ক্রমিক সমানুপাতি এবং সেই সংখ্যাগুলি ABC যদি হয় A, B, C যদি হয় তাহলে সেক্ষেত্রে একটা সূত্র আছে কি বি স্কোয়ার ইকুয়াল টু AC, সূত্রটা একদম দেখে নেবে। আর তাহলে এখান থেকে বি স্কোয়ার মানে আচ্ছা এখানে প্রথমে বলতে সংখ্যা গুণফল বলছে, অর্থাৎ A গুণন B গুণন C 3টে সংখ্যা যদি ABC হয় তাহলে এদের গুণফল কত হবে 27 হবে। তাহলে এখান থেকে যেহেতু মধ্যপাতটা বের করতে বলছে তাহলে এখানে বিটা মধ্যপাত, তাহলে AC সমান সমান 27/B এটা থাকলো। এবার বলছে আবার সূত্র দিয়ে বি স্কোয়ার ইকুয়াল টু AC, তাহলে এখানে বি স্কোয়ার নাম হলো ACর জায়গায় কত ACর জায়গায় 27/B, আচ্ছা লিখতে হবে ACর জায়গায় 27/B লিখতে হবে, তাহলে বি এখানে বি স্কোয়ার এখানে কী হবে বি কিউব হয়ে যাবে, কেন হচ্ছে এই যে এখানে বি গুণন বি স্কোয়ার তাহলে বি কিউব সমান 27 থাকলো, এখানে হচ্ছে বি কিউব এখানে 27 মানে 3 কিউব, তাহলে কিউব সরাই দিলাম বি সমান 3। এবার তাহলে এই কেসটা তাহলে কী মিথ্যা কেস হয়ে গেলো। এবার নম্বরটা বলছে সুদের হারের কোনো একক নেই, এটা হচ্ছে সত্যি কেস, কারণ সুদের হারটাকে হচ্ছে পার্সেন্টেজে লেখা যায়, পার্সেন্টেজে একক হয় না, সত্যি কথা। 3 দুটি সমবাহু ত্রিভুজ সদৃশ কিন্তু দুটি সমকোণী ত্রিভুজ সদৃশ নয়, কারণ এখানে এটা দুটি সমবাহু ত্রিভুজ হচ্ছে এটা মিথ্যা কেস হবে, সমবাহু ত্রিভুজ সদৃশ হয় এবং সমকোণী ত্রিভুজের সদৃশ হয়, কিন্তু এখানে সদৃশ নয় বলতে সেজন্য মিথ্যা। এবার দুটি শঙ্কুর উচ্চতা সমান হলে তাদের আয়তন অনুপাতটা কত হবে,
আমাদের শঙ্কু দুটির আয়তনের অনুপাত কি হবে? এখানে শঙ্কু দুটির আয়তন হচ্ছে একটা 1/3 পাই r1² যেহেতু হচ্ছে উচ্চতা সমান আছে, তো কাজে আমি পরের শঙ্কুটার ক্ষেত্রে উচ্চতাটা এইচই বলবো। তাহলে হচ্ছে 1/3 পাই r2²। তাহলে এখানে 1/3 কাটা গেলো, এখানে পাই কাটা গেলো, এখানে হচ্ছে এইচের সঙ্গে এইচ কাটা গেলো। তাহলে কী হলো? r1/r2 তার হোল স্কোয়ার। এবার এখানে কিন্তু ওরা বলেছে কী হবে? ব্যাসার্ধের অনুপাত হবে, হ্যাঁ, রুট ওভার ব্যাসার্ধের অনুপাত, রুট ওভার। এখানে কিন্তু রুট নেই, কিন্তু এখানে আছে রুট নেই, সেই জন্য এটা হচ্ছে কী হবে? মিথ্যা থেকে যাবে। ধন্যবাদ এতক্ষণ অঙ্ক দেখার জন্য। পরবর্তীকালের অঙ্কগুলো পরবর্তীকালে আমি ভিডিও দিব, পরবর্তীকালে দিব। সবাই হচ্ছে আমার চ্যানেলের পাশে থাকবে। যারা যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, 5 নম্বর অঙ্কটা আরেকটা অঙ্ক মানে বাকি ছিল, যে হচ্ছে 1c গ্রেটার দেন 1 ডিগ্রি। 1c 1 রেডিয়ান হচ্ছে 1 ডিগ্রি থেকে বড়। তাহলে হচ্ছে 1 পাই সি মানে কত আমরা জানি? 180 ডিগ্রি বাই পাই সি মানে 180 ডিগ্রি। তাহলে 1c মানে হচ্ছে 180 বাই পাই। তাহলে হচ্ছে পাইয়ের মান বসাবো 22/7। যখনই 22/7 বসবে তখনই হচ্ছে 7 উপরে চলে যাবে গুণ হয়ে। এবার এই যে আছে অর্থাৎ 180 ডিগ্রি গুণন 7 আর নিচে আছে 22, তাহলে এটা হচ্ছে অবশ্যই 1-এর থেকে অনেক বেশি হবে। তো সেজন্য এই মানটা কি হচ্ছে 1 ডিগ্রি থেকে বড়। তো সেজন্য 1c গ্রেটার দেন হচ্ছে কত? 1 ডিগ্রি। তাহলে এই কেসটা সত্য কেস। ধন্যবাদ আমার অঙ্কগুলো অনেকক্ষণ দেখার জন্য। এর পরবর্তী অঙ্কগুলো পরবর্তী ভিডিওতে দেওয়া হবে। সবাই আমার চ্যানেলে পাশে থাকবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বেশি বেশি করে শেয়ার এবং লাইক করে রাখবে। ধন্যবাদ সবাইকে।